বন্ধুরা, পশ্চিমবঙ্গের রাজনীতিতে এমন একটা ঘটনা শেষ কবে ঘটেছে সেটা মনে করতে অনেককেই বেশ খানিকটা পিছনে ফিরে তাকাতে হবে। কারণ আজ যে প্রশ্নটা বাংলার রাজনৈতিক মহলে সবচেয়ে বেশি ঘুরছে সেটা হলো, তৃণমূল কংগ্রেসে কি শুধুই কয়েকজন নেতার বিদ্রোহ হয়েছে, নাকি দলের ভিতরে এমন একটা ভাঙন শুরু হয়েছে যার প্রভাব আগামী কয়েক বছর ধরে বাংলার রাজনীতিকে নাড়িয়ে দিতে পারে। আর এই প্রশ্ন আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে কারণ এবার শুধু একজন দুজন নেতা নন, একসঙ্গে 20 জন সাংসদ নিজেদের নতুন রাজনৈতিক অবস্থান ঘোষণা করেছেন। আর এখানেই শুরু হয়েছে আসল বিতর্ক, কারণ তারা সরাসরি বিজেপিতে যাননি, তারা যোগ দিয়েছেন এনসিপিআই নামে একটি রাজনৈতিক প্ল্যাটফর্মে, যে দলের নাম কয়েকদিন আগেও বাংলার অধিকাংশ মানুষ শোনেননি। এখন প্রশ্ন হলো কেন? যদি শেষ পর্যন্ত এনডিএকেই সমর্থন করতে হয় তাহলে সরাসরি বিজেপিতে যোগদান করলেন না কেন? রাজনৈতিক মহলের অনেকেই মনে করছেন এর পিছনে রয়েছে ভবিষ্যতের বড় রাজনৈতিক হিসাব। কারণ সরাসরি বিজেপিতে গেলে দলত্যাগ বিরোধী আইন নিয়ে বিতর্ক আরও বেড়ে যেত। আবার তৃণমূলের প্রতীক ও দলের বৈধতা নিয়ে ভবিষ্যতে যে আইনি লড়াই হতে পারে সেখানেও অবস্থান দুর্বল হয়ে পড়তে পারত। এই কারণেই কি নতুন রাজনৈতিক আশ্রয়ের প্রয়োজন পড়ল? এই প্রশ্ন এখন ঘুরছে সর্বত্র। এদিকে এই ঘটনাকে ঘিরে বিজেপির তরফ থেকেও এসেছে কটাক্ষ। বিজেপি নেতা শ্রমিক ভট্টাচার্য প্রশ্ন তুলেছেন, একটি দল থেকে জিতে এসে দ্বিতীয় দলের সঙ্গে বৈঠক করছেন, আবার যোগ দিচ্ছেন তৃতীয় দলে, তাহলে দ্বিতীয় দল কেন তাদের নিচ্ছে না সেটাও তো মানুষের জানার অধিকার আছে। এই বক্তব্যের পর থেকে এই রাজনৈতিক বিতর্ক আরও তীব্র হয়েছে, কারণ বিরোধীদের একাংশের দাবি পুরো ঘটনাটা যতটা সরল দেখানো হচ্ছে বাস্তবে তার চেয়ে অনেক বেশি জটিল। অন্যদিকে বিদ্রোহী সাংসদদের বক্তব্য একেবারেই আলাদা। তাদের দাবি এটা কোনো ব্যক্তিগত ক্ষমতার লড়াই নয়, এটা উন্নয়নের প্রশ্ন। বিদ্রোহী শিবিরের অন্যতম মুখ কাকলি ঘোষ দস্তিদার বলেছেন, বাংলার উন্নয়নের স্বার্থে আমরা ডাবল ইঞ্জিন সরকারের সঙ্গে কাজ করতে চাই, উন্নয়নের স্বার্থেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুধু তাই নয়, বিদ্রোহী সাংসদদের একটি গ্রুপের নামও রাখা হয়েছে ডেভেলপমেন্ট অফ বেঙ্গল। তাদের বক্তব্য, বাংলার মানুষ পরিবর্তন চেয়েছেন, তাই কেন্দ্রের সঙ্গে সংঘাত নয়, সহযোগিতার পথেই এগোনো উচিত। কিন্তু এখানেই শুরু হচ্ছে আরেকটি বড় রাজনৈতিক দ্বন্দ্ব, কারণ লোকসভার বিদ্রোহী সাংসদরা যেখানে এনডিকে সমর্থন করছেন না, সেখানে বিধানসভার বিদ্রোহী গোষ্ঠী আবার নিজেদের বিজেপির বিরোধী বলেই দাবি করেছে। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহাদের নেতৃত্বে তৈরি হওয়া বিধায়ক শিবির বলছে তারা বাংলায় প্রকৃত বিরোধী রাজনীতি করতে চায়। তাদের বক্তব্য, আমরা গঠনমূলক বিরোধিতার মাধ্যমে সরকারের ভুলের বিরুদ্ধে লড়াই করব। এখন প্রশ্ন হলো, একই দল থেকে বেরিয়ে আসা দুই বিদ্রোহী গোষ্ঠী কিভাবে সম্পূর্ণ বিপরীত রাজনৈতিক অবস্থান নিতে পারে? একদিকে এনডিএ সমর্থন, অন্যদিকে বিজেপি বিরোধিতা। তাহলে ভবিষ্যতে এরা একসঙ্গে কিভাবে চলবে, এই প্রশ্নের উত্তর এখনও স্পষ্ট নয়। এদিকে সুদীপ বন্দ্যোপাধ্যায় আবার সম্পূর্ণ অন্য ইঙ্গিত দিয়েছেন। তিনি মনে করেন তৃণমূলের আসল ও নকল কে, সেই লড়াই এখনও শেষ হয়নি। সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেছেন, তৃণমূল কংগ্রেসের নামে যে লড়াই হবে তার চূড়ান্ত মীমাংসা আদালতেই হবে। আদালত যা সিদ্ধান্ত দেবে সেটাই মেনে নেওয়া হবে। এই বক্তব্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এর অর্থ দাঁড়ায় বিদ্রোহী শিবির এখনও পুরোপুরি তৃণমূল পরিচয় ছেড়ে দিতে চাইছে না, বরং ভবিষ্যতে দলীয় প্রতীক এবং রাজনৈতিক উত্তরাধিকারের উপর দাবি জানাতেও পারে। এখন ভাবুন পরিস্থিতিটা, একদিকে নতুন দল, অন্যদিকে পুরনো দলের প্রতীকের উপর সম্ভাব্য দাবি, তার উপর এনডিএ সমর্থন, সব মিলিয়ে রাজনৈতিক সমীকরণ ক্রমশ জটিল হচ্ছে। আর এই জটিলতার মাঝেই উঠে এসেছে আরেকটি বিস্ফোরক দাবি। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন, আজ আমাদের সঙ্গে 65 জন বিধায়ক রয়েছেন, আরও কয়েকজন যোগাযোগ রেখেছেন। এই দাবি সত্যি হলে রাজ্যের রাজনৈতিক অঙ্ক সম্পূর্ণ বদলে যেতে পারে। যদিও এই সংখ্যা সরাসরি কোনো প্রমাণ এখনও সামনে আসেনি, তবুও এই বক্তব্য রাজনৈতিক মহলে ব্যাপক আলোড়ন তৈরি করেছে। কারণ যদি সত্যি এতজন বিধায়ক অসন্তুষ্ট হয়ে থাকেন তাহলে সেটা শুধুমাত্র বিদ্রোহ নয়, বরং সাংগঠনিক সংকটের ইঙ্গিত।
এদিকে রাজনৈতিক পরিস্থিতি আরও নাটকীয় হয়ে ওঠে যখন ফিরহাদ হাকিমের সঙ্গে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘ বৈঠকের খবর সামনে আসে। এরপর থেকেই জল্পনা শুরু হয়, তৃণমূলের ভেতরে কি আরও বড় কোনো পুনর্গঠন আসতে চলেছে, নাকি এটা শুধু রাজনৈতিক সৌজন্য সাক্ষাৎ? উত্তর এখনও অজানা। আর এই পুরো সময় সবচেয়ে বেশি আলোচিত বিষয়গুলির মধ্যে একটি হলো মমতা বন্দ্যোপাধ্যায়ের নীরবতা। কারণ এত বড় রাজনৈতিক সংকটের মধ্যেও তিনি প্রকাশ্যে খুব বেশি প্রতিক্রিয়া কিন্তু দেননি। রাজনীতিতে অনেক সময় নীরবতাও একটি বার্তা, আর সেই বার্তার অর্থ কী তা বোঝার চেষ্টা করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। এদিকে দলীয় অস্বস্তি শুধু সাংসদ বা বিধায়কদের মধ্যেই সীমাবদ্ধ নেই। সাম্প্রতিক সময়ে কুণাল ঘোষকে লক্ষ্য করে ডিম ছোড়ার ঘটনাও রাজনৈতিক মহলে আলোচনার বিষয় উঠেছে। বিরোধীরা বলছেন এটা জনরোধের বহিঃপ্রকাশ, অন্যদিকে শাসক দল আবার বলছে যে এটা পরিকল্পিত রাজনৈতিক নাটক। সত্যিটা যাই হোক, এই ঘটনাগুলো প্রমাণ করছে কিন্তু একটা জিনিস, তা কি জানেন? তা হলো যে রাজনৈতিক উত্তেজনা এখন চরমে পৌঁছেছে। এর মধ্যে দুর্নীতি সংক্রান্ত একাধিক তদন্ত, নেতাদের বিরুদ্ধে অভিযোগ, তল্লাশি অভিযান এবং গ্রেপ্তারির ঘটনাও শাসক দলের উপর চাপ বাড়াচ্ছে। বিরোধীরা বলছে এসবই তৃণমূলের ভিত দুর্বল করে দিচ্ছে। তৃণমূল অবশ্য এই ব্যাখ্যা মানতে নারাজ। তাদের বক্তব্য, কয়েকজন নেতা দল ছেড়ে যাওয়া মানেই দলের পতন নয়, বরং দলের মূল সংগঠন এখনও শক্তিশালী রয়েছে। কিন্তু বাস্তবতা হলো রাজ্যের মানুষ এখন একটা বিষয় খুব মন দিয়ে দেখছেন, আর সেটা হলো এই বিদ্রোহ এখানেই থেমে যায় নাকি আগামী দিনে আরও বড় আকার নেয়। কারণ ইতিহাস বলছে বড় রাজনৈতিক পরিবর্তনের আগে অনেক সময় ছোট ছোট ফাটলই প্রথম দেখা যায়। আজকের এই ফাটল কি আগামী দিনের রাজনৈতিক ভূমিকম্পের ইঙ্গিত, নাকি কয়েক মাস পর সব কিছু আবার আগের মতো হয়ে যাবে? সেই উত্তর সময়ই দেবে। তবে একটা কথা নিশ্চিত, পশ্চিমবঙ্গের রাজনীতি এখন এমন এক মোড়ে দাঁড়িয়ে আছে যেখানে প্রতিদিন নতুন সমীকরণ তৈরি হচ্ছে। আর এই সমীকরণের ফলাফল শুধু তৃণমূল বা বিজেপির ভবিষ্যৎ নয়, বাংলার আগামী রাজনৈতিক দিক নির্দেশও নির্ধারণ করতে পারে। আপনার এই ক্ষেত্রে কি মনে হয়? এটা কি সাময়িক রাজনৈতিক অস্থিরতা, নাকি সত্যি তৃণমূলের ভিতরে বড় ভাঙনের শুরু? কমেন্টে আপনার মতামতটি অবশ্যই জানান। ধন্যবাদ।